প্রথমেই বলে রাখি, আমাদের দাঁতের তিনটে লেয়ার আছে: এনামেল, ডেন্টিন ও পাল্প। এনামেল হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ারটা দাঁতের, যেটা হোয়াইট আমরা দেখতে পারি নর্মাল চোখে, এবং এটা হচ্ছে আমাদের বডির হাড়ের থেকেও সবচেয়ে শক্ত। এটা একটা আমাদের বডির মধ্যে সবচেয়ে শক্ত অবজেক্ট, যেটা হাজার রকমের ম্যাস্টিকেটরি ফোর্স, যখন আমরা খাবার চিবোচ্ছি, মাংস রকমের হাড় হাড় চিবোচ্ছি, কোনো শক্ত জিনিস চিবোচ্ছি, সেগুলোকে সহ্য করে, সেই ফোর্স গুলোকে। এটা হচ্ছে এনামেল। দ্বিতীয় লেয়ারটা হচ্ছে ডেন্টিন, থাকে তার নিচে, এবং তৃতীয় হচ্ছে পাল্প, সবচেয়ে ভেতরে। এই পাল্পের যে চেম্বারটা, তার মধ্যে শিরা, এই সবগুলো দাঁতের যে শিরাগুলো, সেটা পাল্পের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এবার আমরা ক্র্যাক টুথে যাই। যে মানুষ এই ক্র্যাক টুথ বলতে কি বুঝবে, সেটা হচ্ছে, ধরুন ক্র্যাক টুথ মানে কি, ক্র্যাক ক্র্যাক মানে দাঁতটা ভাঙা। ক্র্যাক মানে আমরা ভাঙা বুঝি, যে কোনো রকমের শক্ত জিনিস চেবানোর পর যদি দাঁতটা ভেঙে যায়, এবং সেই ভাঙনটা পুরোপুরি না হয়ে, ধরুন এনামেল ডেন্টিন ভেঙে পাল্প অব্দি সেই ভাঙনটা পৌঁছেছে, তখন গিয়ে আমরা বলি ইনকমপ্লিট ফ্র্যাকচার অফ দ্য টুথ বা ক্র্যাক টুথ। এটা হচ্ছে ক্র্যাক টুথের ব্যাপার। ক্র্যাক টুথ আর চিপ টুথ একটু হলেও আলাদা। দুটোই কিন্তু মানে সোর্সটা একই, যে দুটোতেই ভাঙছে দাঁতটা। ক্র্যাক টুথে যেমন দাঁতটা ভেঙে একদম পাল্পের চেম্বার অব্দি পৌঁছচ্ছে, যেটাতে আমাদের দাঁতের নার্ভ গুলো, যেটা দাঁতের শিরাগুলো বাইরের হাওয়া বাতাসের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে, এবং পেশেন্ট যখন কোনো ঠান্ডা কিছু জিনিস খাবে বা কোনো শক্ত খাবার চিবোবে, প্রচন্ড রকমের একটা পেন অনুভব করবে, বিশাল রকমের একটা ব্যথা হঠাৎ করে অনুভব করবে, আবার সেইটা চলে গেলে নর্মাল ফিল করবে। এটাই আবার চিপ টুথের ক্ষেত্রে। চিপ টুথটা হচ্ছে যে দাঁতটা ভেঙেছে, কিন্তু শুধু এনামেল বা ডেন্টিন অব্দি পৌঁছে গিয়ে সীমিত থাকছে, তারপরে পাল্প পর্যন্ত পৌঁছচ্ছে না। তাতে কি হবে, যে ব্যথা অনুভব করবে না পেশেন্ট, তাতে শিরশিরানি ওইটুকু পর্যন্তই পেশেন্ট অনুভব করবে, কোনো ব্যথা ফিল হবে না পেশেন্টের। ক্র্যাকটুটের সিমটমস হচ্ছে, যখনই পেশেন্ট কোনো খাবার চিবোতে যাবে, যখনই ওই পেশেন্ট খাবারটা চিবোলো ধরুন, রীতিমতো একটা মানে ব্যথা অনুভব করবে, যেইটা পেশেন্ট কিন্তু ডক্টরের সামনে এলে ওই দাঁতটাকে নির্ণয় করে বলতে পারবে না যে আমার এই দাঁতে ব্যথা হয়েছে কি অন্য দাঁতে, সেইটা কিন্তু বোঝাতে পারবে না, কারণ পুরো একটা সাইড অবধি, কান মাথা অবধি ব্যথাটা যাবে। এটা হচ্ছে ক্র্যাকটুথের মেন সিমটম, যে যখনই খাবার চিবোবে, তখনই এমন একটা ব্যথা যাবে, যেটা দাঁত থেকে কান মাথা অবধি ছড়াবে ব্যথাটা। পেশেন্ট বোঝাতে পারবে না যে কোন দাঁতে এক্স্যাক্টলি হচ্ছে, সাইডটা বলে দিতে পারবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যখনই পেশেন্ট কোনো ঠান্ডা জল হলো বা কোনো রকমের ঠান্ডা খাবার খাবে, তখন গিয়ে একটা বিশাল রকমের মানে খুবই হাইপার সেন্সিটিভিটি ফিল করবে, মানে এতটাই শিরশিরানি, যেটা একদম মানে পেশেন্টের চোখে জল এনে দিতে পারে, সেরম টাইপের একটা ব্যথা অনুভব করবে। কিন্তু আবার যখন পেশেন্ট খাবার বন্ধ করে দেবে বা কোনো রকমের জল, কোনো ঠান্ডা জিনিস খাবে না, তখন আবার পেশেন্টের কিছুই মনে হবে না। একটা স্পন্টেনিয়াস পেন, কন্টিনিউয়াস নয়, যে সে সারাদিন ফিল করছে তা নয়। যখনই খাবে বা যখনই ঠান্ডা কিছু অনুভব করবে, তখনই একটা রীতিমতো শার্প পেন সে ফিল করবে। ক্র্যাকটিথ হওয়ার কারণ, সবচেয়ে বড় যেটা মেন কারণ, দাঁতে ক্র্যাক তখনই পড়বে যখন পেশেন্ট অজান্তে হোক বা জেনে বা কোনো রকম ভাবে খুব একটা শক্ত খাবারে মানে চিবিয়ে ফেললো। ধরুন মাংস খেতে গিয়ে যদি মাংসের হাড়ে দাঁতটা খুব জোরে চিবিয়ে দেয়, বা কোনো রকমের শক্ত বাদাম হয়ে গেল, বা কিছু পেয়ারা টেয়ারা চিবাতে গিয়ে হয়ে গেল, রীতিমতো যদি একটা শক্ত ফোর্স পড়ে দাঁতে, তাহলে এনামেল থেকে ক্র্যাক পড়ে যাবে, আর সেই দাঁতটা রীতিমতো পেন দেবে। যখনই তারপরে কোনো রকমের খাবার খাবে, তখন দাঁতটা রীতিমতো পেন দেবে। দ্বিতীয় ব্যাপার হতে পারে ব্রাক্সিজিন। ব্রাক্সিজিন বলতে, যে অনেক পেশেন্টদের এই হ্যাবিটটা থাকে, যে তারা অজান্তেই কথা বলতে বলতে বা যখন তাদের মাথায় টেনশন ঘোরে, তারা দুটো পাটির দাঁতকে ঘষে, দাঁতের ফাঁকে ফাঁকে করে দাঁতটা ঘষে। এই ক্ষেত্রে কি হয়, দাঁতের এনামেলটা ঘষতে ঘষতে দাঁতটা পাতলা হয়ে যায়। দাঁতটা যেহেতু পাতলা হয়ে যাবে, দাঁতের স্ট্রাকচারটা খুব উইক হয়ে যায়, আর তাতে
দাঁতে ক্র্যাক পড়তে পারে, ক্র্যাক টুথ সিমটমটা হতে পারে। ঠিক আছে, আর একটা জিনিস হতে পারে, যদি ধরুন দাঁতে পোকা লেগেছে এবং পোকা লাগার কারণে খুব একটা বড় গর্ত হয়েছে পেশেন্টের, সেই গর্ত হওয়া দাঁতটা পেশেন্ট অনেক দিন ধরে বা অনেক মাস ধরে ফেলে রেখেছে, কোনো রকমের ডেন্টিস্টের কাছে গিয়ে সেটাকে চেক আপ করানো নয় বা কিছু নয়, তাহলে সেই গর্তটা বড় হতে হতে দাঁতের স্ট্রাকচারটাকে উইক করে দাঁতটা ক্র্যাক পড়তে পারে। এইসব কারণে ক্র্যাক টুথ হয়। ক্র্যাক টুথ তো কখনোই নিজে নিজে হিল হবেই না। এমনকি যদি ক্র্যাক টুথটাকে ফেলে রাখা হয়, তাহলে সেটা বাড়তে বাড়তে দাঁতটা পুরো একদম ভেঙে পড়ে যাবে, এইটা হয়। আর যদি আপনি চান যে না, নিজে থেকে, মানে নিজে থেকে তো হিল হবেই না, যদি সেই ক্র্যাকড টুথ বা ভাঙা দাঁতের ওপর যদি কোনো একটা ক্যাপ বসানো যায়, মানে নকল দাঁত যদি বসানো যায়, তাতে কি হবে যে দাঁতের যতটুকু ভেঙেছে সেটা আর বেশি বাড়বে না, কটা মাস ধরুন বা কিছু সময়ের জন্য অ্যাটলিস্ট বেঁচে থাকবে। কিন্তু ক্র্যাকড দাঁত কখনোই সেটা মানে নিজে থেকে হিল হয় না। পেশেন্টের যখনই দাঁতে ক্র্যাক ফিল হবে, ধরুন সে কোনো একটা শক্ত জিনিস চেবালো, তাতে তার দাঁতটা ভেঙেছে, সে তো নিজেই বুঝতে পারবে যে দাঁতটা ভেঙেছে, তার ব্যথা হচ্ছে। যখনই সে খাবার খাবে তার প্রচন্ড ব্যথা হবে। ঠান্ডা খেতে গেলেই সে দুবার ভাববে যে আমি ঠান্ডা জলটা খাবো কিনা, কারণ যখনই খাবে তার সেই ব্যথাটা এতটাই হবে যে একদম কান মাথা অব্দি সেই ব্যথাটা ছড়াবে দাঁত থেকে। তখন এই সব কারণ যদি হয়, তখন গিয়ে সে ইমিডিয়েট যাতে ডেন্টিস্টের কাছে যায়, একবার দেখিয়ে নেয় ক্র্যাক টুথটা মানে কতটা, সেটা সিভিয়ারিটি বা কি। ক্র্যাক টুথের ট্রিটমেন্ট যদি করতে হয়, প্রথমেই আমি বলছি প্রিভেনশন। ঠিক আছে, প্রিভেনশনটাকে বলি দাঁতের ক্র্যাক টুথ থেকে প্রিভেন্ট কি করে করতে হবে। ফার্স্ট হচ্ছে, যে কোনো রকমের শক্ত খাবার যখন একটা মানুষ খাবে, পেশেন্ট খাবে, ধরে রাখুন কোনো রকমের শক্ত পেয়ারা হয়ে গেল, কোনো হাড় হয়ে গেল, বাদাম হয়ে গেল, যে কোনো রকমের শক্ত জিনিস যখনই চেবাবেন যেন একটু সাবধানে চেবান। ঠিক আছে, যাতে হট করে খুব জোর পড়ে গেলে দাঁতে তাতে ক্র্যাকটা হতে পারে, সেটা যেন না করেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যে পেশেন্টের যে বললাম ব্রাক্সিসিম যে হ্যাবিটটা, মানে অজান্তেই সে দাঁত দুটো পাটি মানে ঘষে, মানে সেটা এমনিতেই হোক কি কোনো মানে ভাবনা চিন্তা ভাবনাতেই হোক, সে অজান্তে সেই দুটো দাঁতের পাটিকে ঘষবে নিজের মনে মনে। তো সেইটা যদি না কম করা যায়, বা অ্যাটলিস্ট ডেন্টিস্টের কাছে গিয়ে কোনো রকমের অ্যাপ্লায়েন্স, তারের অ্যাপ্লায়েন্স হয় সেইগুলোতে, সেই জিনিসগুলোকে ম্যানেজ করা যায়, সেটা করতে পারে। আচ্ছা, পেশেন্ট যদি কোনো রকমের কন্ট্যাক্ট স্পোর্টস খেলে, ধরে রাখুন কোনো রকমের বক্সিং হয়ে গেল বা ক্যারাটে হয়ে গেল বা এরম টাইপের কোনো স্পোর্টস যদি অ্যাক্টিভিটির সঙ্গে ইনভলভ থাকে, তাহলে তাকে মাউথ গার্ড ফিট করে খেলতে হবে, যাতে দাঁতগুলো বেঁচে থাকে অ্যাট অল টাইম। ট্রিটমেন্টের দিকে যদি আমরা যাই, ক্র্যাক টু যদি এত কিছু প্রিভেনশন বলার পরেও যদি হলো না, দাঁতটা ভেঙে গেল কোনো কারণে, তাহলে সেটা ট্রিটমেন্ট হচ্ছে দু রকমের হচ্ছে। ট্রিটমেন্টে দু টাইপের হবে। ফার্স্ট হচ্ছে, আমরা পেশেন্টকে ফার্স্টেই আমরা প্রভিশনাল একটা ক্রাউন বসাবো। ঠিক আছে, টেম্পোরারি আমরা একটা ক্রাউন বসাবো। টেম্পোরারি ক্রাউন বসিয়ে আমরা কিছুদিন রিভিউতে রাখবো। যদি সেই টেম্পোরারি ক্রাউন বসানোর পর তার ব্যথাটা কমে যায়, যে না আমার টেম্পোরারি নকল দাঁতটা বসানোর পর আমার ব্যথা হচ্ছে না, তাহলে গিয়ে আমরা নর্মাল পার্মানেন্ট ক্রাউন ফিক্স করে দেবো সেই জায়গায়। আর যদি তাতেও টেম্পোরারি যে ক্রাউন বা নকল দাঁতটা বসানোর পরেও যদি পেশেন্ট বলে যে না আমার প্রচন্ড ব্যথা এখনো ফিল হচ্ছে, তাহলে গিয়ে আমরা সেই ক্রাউনটা খুলে আমরা আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট, শিরার চিকিৎসা করে দেখতে পারি। শিরার চিকিৎসা করে যদি দাঁতটা সেরে যায়, তাহলে আমরা পার্মানেন্ট ক্রাউন বসিয়ে দেব। যদি শিরার চিকিৎসা করার পরেও ব্যথাটা থেকে যাচ্ছে, তখন গিয়ে দাঁতটাকে তুলতে হবে, ও ছাড়া কোনো অপশন নেই। ক্র্যাক টুথ যদি একজন পেশেন্ট যদি ক্র্যাক টুথ অবস্থায় ফেলে রাখে, তাহলে 100% সেটা ইনফেকশনের দিকে যাবে। ফার্স্টেই ক্র্যাক টুথ ব্যথা দিতে দিতে দাঁতের শিকড়টা মাড়ি থেকে লুজ হবে, এটা ফার্স্ট জিনিস, দাঁতটা লুজ হয়ে যাবে। দ্বিতীয় ব্যাপার, মাড়িগুলো দাঁতটাকে ছেড়ে দেবে এবং দাঁতের শিকড়ের তলায় পুঁজ জমতে থাকবে, পুঁজ জমবে।
আর সেই পুঁজটা শুধু ওই দাঁতটাতেই সীমিত থাকবে না, পাশের দুটো দাঁতকেও ইনফেকশন ওইটা ছড়িয়ে যাবে পাশের দুটো দাঁতেও। তাই জন্যই ক্র্যাক টুথ হলে একদম ইমিডিয়েট ডেন্টিস্টকে চেক আপ করানো মানে উচিত, ইমিডিয়েট যেতে হবে দেখাতে।